আমাদের দুজনকে এভাবে একা ফেলে তুমি কিভাবে চলে গেলে? আমাদেরকে কেন সাথে নিয়ে গেলে না? আমাদের এখন কি হবে? আমরা কিভাবে দুজনে থাকবো? তুমি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। মা, মা বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? বাবা কি আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না? বাবা কি রাগ করেছে মা? হ্যাঁ রে মা, তোর বাবা রাগ করেছে, এতটাই রাগ করেছে যে চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, আমাদের সাথে কথা বলবে না। আমি যে মা ইতিম হয়ে গেলাম, এখন আমি কাকে বাবা বলে ডাকবো? কাঁদিস নে রে মা, কাঁদিস নে। যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। আরে যা হওয়ার তা তো হয়েই গেছে। ভালো চিকিৎসা পেলে এভাবে মরে যেত না। চিকিৎসার অভাবেই লোকটা মারা গেল। এখন আর কেঁদে কি হবে? লাশের শেষকৃত্য সম্পন্ন করতে হবে তো। আমি কি বলবো বুঝতে পারছি না। তোমাদের যা যা করণীয় তোমরা করো। অঞ্জলি, অঞ্জলি বাড়িতে আছো? বেরিয়ে এসো। অঞ্জলি আছো? ভাস্কর বাবু, তোমাদের সাথে কাজের কথা আছে, সেজন্য এসেছি। বলুন বাবু। তোমার স্বামী যে আমার কাছ থেকে কত টাকা সুদে এনেছিল সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ বাবু, জানি। আমার সুদের টাকা না দিয়েই তো তোমার স্বামী মারা গেল। এখন আমার টাকার কি হবে? আমার স্বামী মারা গেছে, আপনি কিনা এসেছেন টাকা চাইতে। টাকা আমি কোত্থেকে দেব এখন? আমার টাকা কোত্থেকে দেবে সেটা তো আমি জানি না। আমার কাছ থেকে টাকা নিয়েছে, পরিশোধ করবে। আপাতত আমাদের কাছে কোনো টাকা নেই, আমাদের কিছুটা সময় দিন। যে পরিমাণ টাকা সুদে নিয়েছে, তোমাদের সমস্ত ঘর বাড়ি আমি সব নিয়ে নেব। আপনি সবকিছু নিয়ে নেন, আমার আর আমার মেয়ের জন্য এই ঘরটা নেবেন না শুধু। এটা নিয়ে গেলে আমাদের কি হবে বলুন? আরে হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। ঘরটাই শুধু তোমাদের দিলাম, বাকি সব জমি আপাতত আমার। টাকা যদি সুদ সহকারে ফিরিয়ে দিতে পারো তাহলে সবকিছু ফিরে পাবে। আপনি আমাকে কিছুটা সময় দেন বাবু, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। সময় তো আমি দিয়েই গেলাম। সময়ের মধ্যে টাকা পরিশোধ না করতে পারলে এই ঘরটাও ছাড়তে হবে বলে দিয়ে গেলাম। কানের মধ্যে ঢুকিয়ে রাখো। মা, কাজ তো আমরা কম খুঁজলাম না, কেউ তো আমাদের কাজ দিতে রাজি হচ্ছে না। এখন কি করবে? কি করব কিছুই তো বুঝতে পারছি না। কিভাবে যে ঋণ শোধ করব? সময় মতো ঋণ শোধ করতে না পারলে ভাস্কর বাবু যে সবকিছু নিয়ে নেবেন। চেষ্টা তো আমরা কম রাখিনি মা। নিজেদের গ্রাম রেখে আশেপাশে গ্রামেও যথেষ্ট কাজের সন্ধান করেছি, কেউ তো কোনো কাজ দিলই না। কি করব কিছুই বুঝতে পারছি না। তোর জন্য অনেক চিন্তা হচ্ছে রে মা আমার। তোকে ঠিক মতো দুবেলা খাওয়াতেও পারছি না। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক আছি মা। কিন্তু আমি অন্য একটা জিনিস ভাবছি। কি ভাবছিস মা, বল আমাকে। আমরা যদি নিজেরা কিছু করতে পারতাম তাহলে আর কাজ খোঁজা লাগতো না। তুই কি বলতে চাচ্ছিস একটু ভালোভাবে বুঝিয়ে বল তো। চলো বাড়ির দিকে চলো, হাঁটতে হাঁটতে তোমাকে বলছি। গিন্নি, তোমার জন্য আজকে ভালোবেসে একটা জিনিস এনেছি, বুঝলে? আমার জন্য ভালোবেসে জিনিস এনেছো? ভাবতেও তো কেমন লাগছে। হঠাৎ করে এত ভালোবাসা। তা কি এনেছো দেখি? দেখাবো দেখাবো, তুমি চোখটা একটু বন্ধ করো, তারপরে দেখাবো। তুমি কি যে পাগলামো শুরু করো না মাঝে মাঝে, একদম বাচ্চাদের মতো। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, তাড়াতাড়ি চোখ বন্ধ করো। এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি কোত্থেকে আনলে? টাকা কোথায় পেয়েছো তুমি? আরে আমি তোমার জন্য একটা জিনিস এনেছি ভালোবেসে, তার টাকা কোথায় পেয়েছি সেটা তোমার না জানলেও চলবে। শাড়িটা কেমন হয়েছে সেটা তুমি বলো। শাড়ির দরকার নেই, টাকা কোথায় পেয়েছো সেটা বলো। তোমার কাছে তো টাকা থাকার কথা নয়। তুমি ভাস্কর বাবুর থেকে আবার সুদে টাকা এনেছো, তাই না? আমি কোত্থেকে টাকা আনি না আনি সেটা আমার ব্যাপার, এসব ব্যাপারে নাক গলাতে নিষেধ করেছি না? হ্যাঁ, তোমার এই সুদের টাকার শাড়ির আমার দরকার নেই।
কি হয়েছে গৌতম? তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো ঝামেলা হচ্ছে নাকি বাড়িতে? কিছু হলে বল। কি বলবো কিছুই বুঝতে পারছি না, বললেও কোনো লাভ হবে না। লাভ হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, আগে কি হয়েছে সেটা তুই বল না একবার। বাড়িতে বউ গর্ভবতী, তাকে একটু ভালো মন্দ খাওয়াতে হয়, নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাতে হয়, কিন্তু আমি হয়ে কোনো দায়িত্বই পালন করতে পারছি না। টাকা পয়সা একদম নেই বললেই চলে, কি করব কিছুই বুঝতে পারছি না। তাহলে তো একটা চিন্তার বিষয়, এই সময় তো অবশ্যই ভালোভাবে ডাক্তার দেখাতে হবে। সেটা তো আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু টাকা পয়সা নিয়ে কিভাবে ডাক্তার দেখাবো, কিভাবে ভালো খাবার খাওয়াবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে বল? চল ভাস্কর বাবুর কাছে যাই, তার কাছে টাকার অভাব নেই, চাওয়া মাত্র দিয়ে দেব। তিনি তো সুদে টাকা দেন, সুদে টাকা নেওয়া কি ঠিক হবে? তোর বউ অসুস্থ, এখন যদি টাকা নিয়ে চিকিৎসা না করাস তাহলে কখন টাকা নিবি? পাগল, যখন তোর কাছে টাকা আসবে পরিশোধ করে দিবি। ভাস্কর বাবু আমাকে কি টাকা দেবেন? তিনি তো আমাকে ভালোভাবে চিনেন না, এর আগে টাকা নেইনি। আমি থাকতে তোর কোনো চিন্তা আছে? আমি বললেই দিয়ে দেবে, তুই চল আমার সাথে। বিক্রম, তুমি যদি বলো তাহলেই আমি টাকা দেব। গৌতমকে আমি ভালোভাবে চিনি না, এর আগে কখনো আমার থেকে টাকা নেয়নি, তুমি ভরসা দিলেই টাকা দিতে পারি। কি বলছে শুনলি তো গৌতম? আমি বললেই তোকে টাকা দেবে। কি টাকা নিবি? আমি বলবো। টাকা আমার খুব প্রয়োজন, যেভাবেই হোক তুই টাকাটা আমাকে নিয়ে দে, আমি সময় মতো পরিশোধ করে দেব। ভালোভাবে বুঝে নিও, আমার টাকা নিয়ে নয় ছয় করা যাবে না, সঠিক সময় পরিশোধ করতে হবে, না হলে কিন্তু বাড়িঘর সবকিছু যাবে। আপাতত তেমন কোনো কাজ নেই আমার, সেজন্য একটু টাকার সমস্যা দেখা দিচ্ছে। সামনে যখন আবার কাজকর্ম শুরু হবে তখন আবার টাকার চিন্তা থাকবে না, আপনার টাকা পরিশোধ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, পরিশোধ করতে পারলে তো সমস্যা নেই, তবে সুদের টাকাটা ঠিক মতো দিতে তো হবে। দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বাবু, আমরা তাহলে যাই। এই আমি কিন্তু টাকাটা নিয়ে দিয়েছি, হ্যাঁ, আমার টাকাটা আবার দিতে ভুলিস না কিন্তু গৌতম। আরে সমস্যা নেই, তুমি যেহেতু এত রিস্ক নিয়ে আমাকে টাকা নিয়ে দিয়েছো, অবশ্যই তোমার টাকাটা আমি তোমাকে দেব। চলো চলো বাইরে গিয়ে দিচ্ছি। বাবু, আপনাকে এখানে পেয়ে ভালোই হলো। আমি তো আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমার বাড়ির দিকে? আমার বাড়ির দিকে কি মনে করে? নিশ্চয়ই নতুন করে সুদের টাকা চাইতে, তাই না? তোমরা এমনিতেও যথেষ্ট সুদ নিয়েছো, যে পরিমাণ টাকা পাই তোমাদের সম্পত্তির দামও সেই পরিমাণ হয় কিনা কে জানে। এবার একটু বেশি বেশি করে ফেলছেন না বাবু? যে পরিমাণ টাকা নিয়েছি তার 2-3 গুণেরও বেশি দাম হবে আমাদের সম্পত্তির। কি দাম হবে আর কি হবে না সেটা নিয়ে আমি কথা বাড়াতে চাই না। আমি আর কোনো ধরনের সুদের টাকা তোমাদের দিতে পারবো না, বলে রাখলাম। আসলে আপনি ভুল করছেন, আমি আপনার থেকে টাকা নিতে আসিনি, আমি আমার জমির টাকা এবং সুদের টাকার কিছুটা আপনাকে দিতে এসেছি। তুমি টাকা পরিশোধ করতে এসছো? এখানে মোটামুটি সুদ সহ 3 ভাগের 1 ভাগ টাকা আছে, বাকি 2 ভাগ টাকা আপনি পাবেন, সময় মতো সেটাও পেয়ে যাবেন, আর একটু সময়ের দরকার। তুমি টাকা কোত্থেকে পেলে, কিভাবে শোধ করছো? আমি টাকা কোত্থেকে পেয়েছি, কিভাবে শোধ করেছি এসব জানার দরকার তো আপনার নেই। আপনি টাকা পাবেন, টাকা দিয়ে দিচ্ছি, শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি টাকা দিলেই হবে। গৌতম, এই গৌতম, টাকা নেওয়ার বেলায় নিয়েছিলিস, বলেছিলিস ঠিক মতো সুদ দিবি, এবার তো দেখি তোর কোনো খবর নাই রে, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। এই গৌতম, গৌতম। কি হয়েছে? আপনি বাড়ির ওপরে সেভাবে চেঁচামেচি করছেন কেন? মানুষজন কি বলবে? তোমার স্বামীর কাছে জিজ্ঞেস করো আমি চেঁচামেচি করছি কেন, তাহলেই জানতে পারবে। কি করেছে আমার স্বামী যার জন্য আপনি এভাবে এসে চেঁচামেচি করছেন? ওরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা, আমার থেকে টাকা নেবে আবার আমার উপরে চেঁচামেচিও করবে। তোমার স্বামী তোমার চিকিৎসার জন্য, ভালো খাবারের জন্য আমার থেকে সুদে টাকা ধার নিয়েছিল, গলার নিচে চলে গেছে তো, তাই এখন আর মনে নেই, তাই না? আমার স্বামী আপনার থেকে টাকা এনেছিল? কি গো, তুমি তো কখনো বলনি।
যখন ভালো মন্দ খেয়েছিলে, ডাক্তারের কাছে গিয়েছিলে, তখন স্বামীকে জিজ্ঞেস করনি কেন যে এত টাকা কোথায় পেয়েছে? আমার টাকা ঠিক মতো দিতে বলবে, না হলে বাড়ি ঘর সবকিছু দখল হবে বলে দিলাম। আমি না খেয়ে থাকতাম, ডাক্তার দেখাতাম না, তাও মানুষের এমন অপমান সহ্য করতে তো হতো না। তুমি কেন তার কাছ থেকে টাকা সুদে আনতে গেলে? সুদের টাকার খাবার খাওয়ার আগে আমি যে কেন মরে গেলাম না। ছি! তোর কথা ধরে তখন কেন যে আমি ভাস্কর বাবুর থেকে সুদের টাকা আনতে গেলাম কে জানে। তখন তোর বিপদের দিনে আমি তোকে সাহায্য করেছিলাম, এখন কিনা তুই আমার উপরেই দোষ দিচ্ছিস। এই জন্যই মানুষের বিপদে কখনো এগিয়ে আসতে হয় না। আমি না বললে তখন তো ভাস্কর বাবু তোকে টাকাই দিত না। হয়েছে হয়েছে, সবকিছুই আমার জানা আছে। সুদের টাকা নিয়ে দিয়েছিস, আর তার বিনিময়ে তুই তো আমার থেকে টাকা খেয়েছিস রে। ওরে বাবা, আমি রিস্ক নিয়ে টাকা তুলে দেব, তুমি আমাকে কিছু টাকা দেবে না, তা কি করে হবে? হ্যাঁ, তুই বল যে আমার উপকারের জন্য কিছু করিসনি, নিজের টাকা খাওয়ার জন্য করেছিলি। তোর যা ইচ্ছা বলতেই পারিস। সুদের টাকার জন্য গ্রাম ছেড়ে পালাতে হচ্ছে সবার, এখন মনে তো দুঃখ থাকবেই। কি ভুল যে আমি করেছি, সুদের টাকার অত্যাচারে গর্ভবতী বউকে ঘরে একা রেখে এখন গ্রাম থেকে পালিয়ে যেতে হচ্ছে। চল চল, এত কথা বলিস না, লোকজন শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আগে পালাই, তারপর দেখা যাবে। আমার টাকা নিয়ে কেউ ভেগে যেতে পারেনি, কারোর এত বড় সাহস হয়নি আমার টাকা মেরে খাওয়া। এত সহজ নয় ওদের এত বড় সাহস। হ্যাঁ, আমাদের সবাইকে আপনি এখানে ডেকে পাঠিয়েছেন কেন সেটা বলুন। দেখছেন না গুড়িয়া এখন গর্ভবতী, বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। জামাইকে ভাগিয়ে দিয়ে এখন নাটক করা হচ্ছে এখানে? না, আমার টাকা কিভাবে শোধ করবে তোমরা সেটা বলো। যখন টাকা দিয়েছিলেন আমাদের কাউকে বলেছিলেন? আমাদের না বলে আপনি টাকা দিতে গেলেন কেন? দিয়েছেন যেহেতু আমাদের কাছে যাচ্ছেন কেন? ও আচ্ছা, তোমরা এখন বলতে চাচ্ছ আমার টাকা দেওয়া ভুল হয়েছে, তাই না? অবশ্যই আপনার টাকা দেওয়া ভুল হয়েছে, আমাদেরকে না জানিয়ে দেওয়া তো ভুলই হয়েছে। ভুল যেহেতু আমি করেছি, ভুল কিভাবে শুধরে নিতে হয় সেটাও আমি ভালোভাবে জানি। আপনার যেটা করা দরকার আপনি সেটা করুন। করতে গেলে তোমাদের তো বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। কি করবে তোমরা? এবার চুপ হয়ে গেলে কেন? বড় বড় কথা কোথায় গেল? শোনো, প্রতিদিন আমি তোমাদের বাড়িতে বারবার করে যাব। তোমাদের স্বামীরা দেখা করতে আসলেই ধরবো, কেউ ছাড় পাবে না। এবং বাড়ির জায়গাটুকু বাদে সমস্ত জায়গা এখন থেকে আমার। বাইরের জায়গায় পা ফেলবে না, মনে থাকে জানো। এখন যেতে পারো। আমি আমার সমস্ত সুদের টাকা পরিশোধ করেছি। আমার বাড়ির যত সম্পত্তি ভাস্কর বাবুর কাছে ছিল সবগুলো ছাড়িয়ে এনেছি। আপনি এটা কিভাবে করেছেন সেটাই তো আমরা জানতে চাচ্ছি। এটা আপনার কাছে শুনে সবাই অবাক হচ্ছে আমরা। আমি অনেক কাজ খুঁজেছি, কোথাও কাজ পাইনি। পরে আমার মেয়ে আমাকে নিজে কিছু করতে বলল। পরবর্তীতে হরবংশ আমাকে সাহায্য করে এবং আমরা বাড়ির ছাদে মাছ পোষা শুরু করি। এগুলো সাধারণ মাছ নয়, হরবংশ এগুলো শহরে বিক্রি করে। বড়লোক লোকেরা ঘরে সাজিয়ে রাখেন। কি বলছেন আপনি এসব? ঘরের ছাদে মাছ পোষা যায়? অবশ্যই পোষা যায়। তখন তো আমার কোনো জায়গা জমি ছিল না, সবকিছুই ভাস্কর বাবুর ছিল। বাধ্য হয়ে ছাদে শুরু করেছিলাম। আমরা এই ভাস্কর বাবুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছি। প্রতিদিন 1000 বার করে বাড়ির মধ্যে আসে, রাতে ঘোরাঘুরি করে। তার হাত থেকে বাঁচতে আপনার এখানে এসেছিলাম। এখন শুনলাম এই কথা। আমরা চাইলেও কি আপনার মতো পারবো? অবশ্যই পারবে। হরবংশ তোমাদের সাহায্য করবে। 1 মাসের মধ্যে চাইলেই তোমরা মাছ বিক্রি করতে পারবে। চলো আমার ছাদে চলো, মাছ পোষা তোমাদের দেখাই। তোমার কিন্তু অনেক খদ্দের বেড়ে গেছে হরবংশদা। আগে শুধু আমার একার থেকে মাছ নিতে, এখন থেকে সবাই তোমাকে মাছ দেবে। আমার জন্য ভালোই হয়েছে। তোমরা যদি সবাই মিলে এভাবে আমাকে মাছ দিতে থাকো, আমার ব্যবসাও ভালোই চলবে। শহরে যেতে আসতেও সমস্যা নেই। আমি একা করেছিলাম, সেজন্য তোমার শহরে মাছ নিয়ে যেতেও অনেকটা খরচা পড়তো। এখন কিন্তু খরচাও কমে আসবে। এটা একদম ঠিক কথাই বলেছ। অনেকের মাছ নিয়ে যেহেতু যাব, আমার খরচাটা অনেকটাই কমে আসবে। তার মানে আমি কি বোঝাতে চেয়েছি সেটা বুঝে যেত ভালোভাবে? বুঝেছি বুঝেছি। এতদিন ধরে তোমার সাথে কারবার করছি, তুমি কি বোঝাতে চাইছো সেটা কি না বুঝলে হয়?
এতদিন শুধু বলেছো আমার একার মাছ নিয়ে যেতে হয়, তোমার পোষায় না, খরচ বেশি পড়ে, সেজন্য আমার মাছের দাম কম ছিল। এখন কিন্তু টাকা বাড়িয়ে দিতে হবে। আমার যেহেতু বেশি লাভ হবে সেহেতু তোমাদেরকেও আমি মাছের দাম আর একটু বাড়িয়ে দেব, কোনো সমস্যা নেই। দাও দাও, মাছগুলো রেখে সবাইকে টাকা দিয়ে দাও। ভাস্কর বাবু বাড়িতে আছেন? বেরিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন, আপনার সাথে বোঝাপড়া আছে। কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার বাড়িতে কি করছো? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমাদের বলো তো শুনি। আপনার সুদের টাকা যদি পেতে হয় গলা একটু নিচু করে আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো কি জন্য এসেছো, কি করতে চাচ্ছ তোমরা? আপনি আমাদের কাছে যে পরিমাণ টাকা পাবেন সেই টাকা দিতে এসেছি। টাকা দেওয়ার পর অন্তত আমাদের বাড়ির দিকে আপনি এক পাও বাড়াবেন না। এতদিন অনেক জ্বালিয়েছেন, আপনার জন্য দিনে না রাতে না শান্তিতে থাকতে পারিনি, বাড়িতে ভয় ভয় থাকতে হয়েছে। একসাথে তোমরা সবাই টাকা নিয়ে এসেছো, সবাই পরিশোধ করবে? হ্যাঁ, আমরা সবাই টাকা নিয়ে এসেছি, সবাই পরিশোধ করব। এই দাও, সবাই টাকা দিয়ে দাও যার যার। কি আশ্চর্য ব্যাপার, তোমরা এত টাকা কোথায় পাচ্ছো? সেসব আপনার না জানলেও হবে। আপনার টাকা আপনি নিন আর এই সুদের কারবার বন্ধ করুন। এ কি, তোমরা আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? কি হয়েছে বলো তো? হরবংশদা, তুমি তো ভালো করে জানো আমার বউটি গর্ভবতী। অনেকবার গ্রামে ঢুকতে চেয়েছি, পারিনি ভাস্কর বাবুর জন্য। আমার বউয়ের কি অবস্থা সেই খবরটা তুমি একবার এনে দিতে পারবে? বউয়ের জন্য, পরিবারের জন্য যদি তোমাদের এতই মায়া থাকে তাহলে তোমরা কেন তাদের ছেড়ে পালালে? ওইদিকে ভাস্কর বাবু তাদের কি হাল করেছে সেটা জানো? কি করব, এত পরিমাণ সুদের টাকা জমেছে যেটা দিতে পারছিলাম না, বাধ্য হয়ে পালাতে হলো। কি করব বলো? যে টাকা পরিশোধ করতে পারবে না সেই টাকা সুদে নিয়েছিলে কেন বলো দেখি? তখন হাতে কাজ ছিল না, কি করব বলো? এই যে এখন অন্য গ্রামে গ্রামে পালিয়ে বেড়াচ্ছ, নিশ্চয়ই এখানে কাজ করছো, না হলে তো না খেয়ে থাকতে হতো। যে যা কাজ দিচ্ছে তাই করছি, কোনো রকমে পেট চালাচ্ছি। তখন যদি এরকম আশপাশের গ্রামে ঘুরে একটু কাজ খুঁজতে, তাহলে সুদের টাকা গুনতে হতো না, গ্রাম থেকে পালাতে হতো না। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি, এখন কি করব বলো? তুমি দয়া করে আমার বউয়ের খবরটা একটু নিয়ে এসো। তোমরা সবাই আমার সাথে গ্রামে ফিরে চলো। ভাস্কর বাবু আস্ত রাখবেন না, গ্রামে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কেউ কিছু বলবেন না। চলো, তোমরা চলো, আমি বুঝবো। তোমরা কেন এসেছো? নিশ্চয়ই আবার সুদে টাকা নিয়ে আমাদের বিপদে ফেলতে, তাই না? তোমরা চলে যাও, আমরা নিজেরাই ভালো আছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, দয়া করে তোমরা আমাদের ক্ষমা করে দাও। আসলে কেউ ইচ্ছে করে সুদের টাকা নেয় না। যেমন আমার স্বামী বাধ্য হয়ে আমাদের জন্য নিয়েছিলেন, তার জন্য নিয়েছেন, কিছুই করার ছিল না। আমিও তো আমার বউয়ের জন্য নিয়েছি, গর্ভবতী অবস্থায় ডাক্তার দেখানো, ভালো খাবার খাওয়ানোর জন্য। সবটাই বুঝতে পারছি, সবাই সবাইকে ক্ষমা করে দাও এবং গ্রামের সকল পুরুষদের বলতে চাই গ্রামের সকল বউদের সাহায্য করবে ছাদে মাছ চাষের জন্য। আস্তে আস্তে হরবংশদা সবটাই বলেছে, আমরা ছাদের পাশাপাশি আমাদের জমিতেও এখন চাষ করতে পারবো। এটা একটা ভালো কথাই বলেছো, এটা তো করাই যায়। তবে যে কোনো বিপদে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করব, কোনো সুদের টাকা নেব না। আমরা প্রতিজ্ঞা করলাম আর কখনো সুদের টাকা নেব না। তাহলে তো হয়েই গেল। তোমরা সবাই যার যার স্বামীকে ক্ষমা করে দাও এবং মাছ পোষায় মনোযোগী হও।